আজকে আমরা ভারতীয় হিসাবে প্রত্যেক মুহূর্তে একটা ত্রাসের মধ্যে দিয়ে যাচ্ছি যে ভারতে পারমাণবিক হামলা হবে না তো? যদি বাই চান্স হয়, সেটা সম্ভাবনা কতটা? যদি পারমাণবিক হামলা হয়েও গেল, তাহলে কি আমরা প্রাণে বাঁচতে পারবো? এই প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আজকে মূলত রেলের কোনো কথাবার্তা আমি বলতে আসেনি। চারিদিকে দেখছো যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। তো একজন সায়েন্সের টিচার হিসাবে আমার দায়িত্ব তোমাদের সায়েন্টিফিক ওয়েতে একটা পুরো জিনিস বুঝিয়ে দেওয়া এবং তোমরা সেই বুঝে নিয়ে সেই প্রিকশনগুলো আগে থেকে নিয়ে রাখো। সবার প্রথমে বলে রাখি, যে সমস্ত ভাই বোন দাদা দিদি আমার থেকে বয়সে বড়, আমার থেকে বয়সে ছোট যারা দেখছেন বা দেখছো, অতি অবশ্যই সেশনটাকে লাইক করে একবার নিজের যদি কোনো প্রিয় আত্মীয় থেকে থাকে তাদের সঙ্গেও শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সমস্ত প্রিকশনগুলো নিয়ে রাখতে পারে। ওকে, বলে রাখি এই চ্যানেলটা হচ্ছে কমপ্লিটলি রেল এবং পুলিশের প্রিপারেশনের চ্যানেল। সম্পূর্ণ বাংলা ভাষায় এই চ্যানেলে প্রিপারেশন করানো হয়ে থাকে। এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু রেলের যা যা আছে, ইম্পর্টেন্ট আপডেট, সবকিছু একদম অথেন্টিক নিউজ তোমরা পাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি মাঝে মাঝে এরকম টাইপের ভিডিও তোমাদের দিয়ে থাকি, যেমন বাংলাদেশের স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিল ভারত, এরকম টাইপের 2 সপ্তাহ আগে তোমাদেরকে এই ভিডিওটা দিয়েছিলাম। এরকম ভিডিও আজকেও আমি একটা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমি জানি যে তোমরা আমাকে অ্যাজ আ টিচার মানো না, অ্যাজ আ মেন্টর মানো। তো আমার দায়িত্ব তোমাদেরকে শিক্ষকতার সাথেও, মানে যে সমস্ত জিনিস তোমার পরীক্ষাতে আসবে সেটার সাথে সাথেও তোমাকে সামাজিক করে তোলা এবং সমাজে 4-5টা মানুষকে তুমি হেল্প করতে পারবে কিভাবে তুমি তাদেরকেও সচেতন করতে পারবে, সেটার জাগরণ ঘটানো। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক আজকে সেশন। সবার প্রথমে বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 49 79 এটা হচ্ছে আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। যদি রেলে প্রিপারেশন নাও, তাহলে রেলের নিচে যে গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা ক্লিক করে জয়েন করে যেও। তোমাদের 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে। তো রেল, ব্যাংক এবং প্রাইভেট জব যে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই নিচের লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। ঠিক আছে ভাই? তো এবার বক্তব্য হচ্ছে যে পারমাণবিক বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা কতটা। দেখো, সবার প্রথম কথা হচ্ছে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যাদের জীবনে হারানোর কিছু নেই, যেখানে আজকে ইন্ডিয়া তাদের নাগরিকদের রক্ষা করার জন্য সমস্ত প্লেন, বিমান পথে যাতায়াত সমস্ত বন্ধ করে দিয়েছে কিছু কিছু সেগমেন্টে। সেখানে পাকিস্তানরা সেই জিনিসপত্রগুলো অনায়াসে চালাচ্ছে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে এটাই যে যে করে হোক ভাই, যদি আজকে এখান দিয়ে কোনো একটা মানে এরোপ্লেন পাস করে, তো সেটা যদি বাই চান্স ব্লাস্ট করে দিতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কোনো একটা ছবি চলে আসবে। ঠিক আছে? যে দেশে নিজের নাগরিকদের সম্মান রাখতে পারে না, যে দেশ আজকে এতটা হীনতায় চলে যেতে পারে যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটে মানে আসার জন্য শুধুমাত্র জঙ্গির প্রয়োগ হচ্ছে, যে এই জঙ্গি দেশ আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে একটা পাওয়ারের জন্য, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার। বহুদিন আগে এই জিনিসটা ছিনিয়ে নেওয়া উচিত ছিল ইউএন এর তরফ থেকে, যেটা আজকে ছেনায়নি বলে আজকে এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে। তো এরকম ইররেসপন্সিবল, এরকম থার্ড ক্লাস একটা কান্ট্রির কাছে হারানোর বলতে কিছু নেই বাবা। ঠিক আছে? এবং তুমি যদি একটু ভালো করে দেখবে যে এদের পলিটিক্যাল এবং মিলিটারি যে কন্ডিশনটা, সেটা কমপ্লিটলি আনন্যাচারাল এবং আনস্টেবল। যখন তখন যে যা পাবে বিদ্রোহ করে দিচ্ছে। রিসেন্টলি বেলুচিস্তানটার অবস্থাটাও তুমি দেখলে। তো এরকম টাইপের জিনিসপত্র তুমি দেখতে পাচ্ছ। দেখো বাবা, আজকে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছে একটা কারণের জন্য, তার প্রপার স্ট্র্যাটেজি এবং তার সাথে বাকি যে সমস্ত নেশনগুলো আছে তাদের একটা প্রপার কোঅর্ডিনেশনের জন্য।
কারণ আলটিমেটলি আমরা একসঙ্গে মিলে উঠতে পারি, কেউ একা উঠতে পারি না। কিন্তু এই আহাম্মক গুলোকে কে বোঝাবে, সেটা বুঝতে পারে না। আর এই ভিডিওটা অনেক বাংলাদেশি আমার দেখবে, দেখে হয়তো মনে মনে ভাবছে আরে ভারত এবার তাহলে ভয় পেয়েছে। আমরা ভয় পাই না। আজকে যদি ভারতে একটা নিউক্লিয়ার অ্যাটাক হয়, দুটো শহর ধ্বংস হবে, আমরা সেটা নাচতে নাচতে বলতে পারি না যে আমাদের দুটো শহর ধ্বংস হলে হোক, আমি তো গোটা পাকিস্তানকেই তার পরের দিন তার জিওগ্রাফিক্যাল আমাদের যে ম্যাপ রয়েছে সেখান থেকে উড়িয়ে দেব। কারণ আমাদের ওই দুটো কান্ট্রির নাগরিকও আমাদের একটা সমাজের মধ্যে পড়ছে, তাদের বাঁচার অধিকারও রয়েছে। তাদেরকে আমরা কখনো নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে কোনো কিছু বাজে কাজে রাখতে পারি না। ঠিক আছে? সুতরাং আমরা ভয় পাই না। আমরা জঙ্গিদের উৎখাটন করি। আমাদের মোটো হচ্ছে একটাই, আইডিওলজি হচ্ছে একটাই। আমাদের যে দেশ রয়েছে সেখানকার যারা কান্ট্রিম্যানরা আছে তারা আইডিওলজির সাথে অত্যন্ত ভালোভাবে বাঁচবে, আমাদের দেশেও বাঁচবে, পাকিস্তানের দেশেও বাঁচবে। কিন্তু এর মাঝখানে যে সমস্ত টেরোরিজম রয়েছে, টেরোরিস্টরা রয়েছে, তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মোটো। ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে, আজকে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে মূলত নিউক্লিয়ার যে হেড আছে সেই হেডটা পাঠানোর জন্য মিসাইলের মারফতে পাঠাতে হবে। ঠিক আছে? তো পাকিস্তানের কাছে কটা নিউক্লিয়ার হেড আছে, ইন্ডিয়ার কাছে নিউক্লিয়ার হেড আছে কটা, সেটা দেখে আমার লাভ নেই। কারণ আলটিমেটলি নিউক্লিয়ার হেড যদি একটা পড়ে তাহলে সেটাতেই শেষ হয়ে যায় সবকিছু। কিন্তু আমার মেন দরকার হচ্ছে যে নিউক্লিয়ার হেডটা যেটা দিয়ে পাঠাবো সেই মিসাইলটা কতটা রেঞ্জের এবং সেটা কতটা কি ক্ষমতা আছে, কতটা পর্যন্ত সে দূরে গিয়ে ফেলতে পারে। পাকিস্তানের কাছে 4টে মিসাইল মেনলি রয়েছে এখন বর্তমানে। বাবর 450 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, শাহিন 1 750 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ঘুড়ি 1300 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং শাহিন 2 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, এই মিসাইলগুলো এই রেঞ্জ, যেটার মাধ্যমে ভারতের সমস্ত অঞ্চলটাই কিন্তু অবশ্যই কভার হয়ে যাচ্ছে। তাহলে কি ইন্ডিয়ার কাছে কিছু নেই? অবশ্যই ইন্ডিয়া একটা নিউক্লিয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য আমরা গর্বিত। এবং তার এই যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা হচ্ছে আমাদের স্যার এপিজে আব্দুল কালামের জন্য আজকে তার অনুপ্রেরণাতে আজকে যা যা হয়েছে, অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5, এই 5টা মিসাইল রয়েছে এবং প্রত্যেকটার রেঞ্জ, এটা 1000, এটা 2000, এটা 3000, এটা 4000, এটা 5000, 5000 পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আজকে পাকিস্তানও পুরোপুরি শেষ হয়ে যাবে। এই জন্য উনি বলেছিলেন আজ থেকে বহু বছর আগে, অটল বিহারী বাজপেয়ী, যেদিন আজকে আমাদের কাছে কোন রকম কোনো আঘাত আসবে বলে আমরা ভাববো বা একবার চোখ তুলে পর্যন্ত দেখবে, তার পরের দিন সকালে উঠে জিওগ্রাফিক্যাল যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রে আপনাদের যে দেশ আছে সেই দেশটাই থাকবে না। ঠিক আছে? তো হুমকি কোথায় দিতে হয় সেটা ওই গাম্বাটগুলো বোঝে না। ঠিক আছে? আজকে জঙ্গলে এসে যদি সিংহের সঙ্গে লড়াই করে বলে, সেটা তো হয় না, না ভাই। চলো এবার মেন ব্যাপারটা হচ্ছে, নিউক্লিয়ার রেডিয়েশন যদি বাই চান্স হয় তাহলে সেক্ষেত্রে বাঁচার উপায় কি? নিউক্লিয়ার রেডিয়েশন মেনলি 4টে ফেজে হয়ে থাকে। ঠিক আছে? এবার আমি সায়েন্টিফিক ফ্যাক্টে আসছি। ফার্স্ট ফেজ প্রথম 2 মিনিট, 0 থেকে 2 মিনিট পর্যন্ত ফার্স্ট ফেজ হয়ে থাকে, যেখানে প্রচুর পরিমাণ হিট উৎপাদন হয়ে থাকে, সেখান থেকে প্রচুর রেডিয়েশন আছে, সেখান থেকে শক ওয়েভ হয় এবং তারপর ব্লাস্ট হয়। এই প্রথম 2 মিনিটে এই 4টে ফেজ হয়ে থাকে। ঠিক আছে? তারপরে চলে আসে ফেজ 2। এবার এই যে ফেজ 2 আছে, এই ফেজ 2টা কতক্ষণ পর্যন্ত থাকে? 2 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত থেকে থাকে। ওকে, এইবার এই ফেজ 2তে আলটিমেটলি 2 মিনিট পর্যন্ত মানুষের সেন্সই আসবে না। 2 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে সে তার সেন্সটা আসবে আমি বেঁচে আছি কি বেঁচে নেই। ভাই যদি বেঁচে থাকি তাহলে সেন্স থাকবে, যদি বেঁচে না থাকি তাহলে সেন্স কি করে থাকবে? তো বেঁচে থাকার সম্ভাবনা কতটা, সবার প্রথম কথা দেখো বাবা। তুমি যদি যেখানে পরমাণু বোমাটা পড়েছে সেখান থেকে 1 কিলোমিটার মধ্যে থাকো, কোনো চান্সই নেই, 0% তোমার বাঁচার সম্ভাবনা। তুমি যদি 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে থাকো তাহলে তোমার বাঁচার সম্ভাবনা লো, কিন্তু তোমাকে কিছু মেজারমেন্ট করতে হবে, সেফটি মেজার নিয়ে রাখতে হবে। কি? প্রথম কথা হচ্ছে তুমি যেখানে আছো সেখানে শুয়ে পড়ো।
একদম মাথা নিচু করে উবু হয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়ে তোমাকে যেটা করতে হবে, কোথায় শুয়ে পড়তে হবে, যে কোনো একটা কাভার্ড এরিয়াতে, কোন একটা বেসমেন্ট যেখানে পুরো একটা জায়গাটা কাভার, বা সবচেয়ে বেস্ট হতে পারে কোন একটা মাটিতে, ওপেন মাটি, ঠিক আছে, এরকম টাইপের জায়গা। আর কখনোই কিন্তু যে ধোঁয়াটা আসছে, যে রেডিয়েশনটা আসছে সেদিকে তাকাবে না ভুলেও, তাহলে চোখ শেষ হয়ে যাবে, কারণ তাকানো যাবে না, ঠিক আছে, তাকানোটাই বৃথা। তাই ভুল করেও এই এক্সপেরিমেন্টটা করবে না, বোঝা গেল? তো যদি এই তিনটে জিনিস মেজারমেন্ট করো তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 কিলোমিটার মধ্যে থাকলে বাঁচার সম্ভাবনা লো। যদি 2 থেকে 5 কিলোমিটার মধ্যে থাকো তাহলে মডারেট সম্ভাবনা বাঁচার, 5 থেকে 10 কিলোমিটার থাকলে হাই সম্ভাবনা বাঁচার। কন্ডিশন হচ্ছে একটাই, সেই যে ওয়েভটা আসছে, এই যে প্রেসার ওয়েভ, সেই প্রেসার ওয়েভ 500 কিলোমিটার পার আওয়ার বেগে আসে, একটা ধূলিকণা ঝড়ের মতো, সেটার দিকে যেন তাকিও না, জাস্ট হচ্ছে এটাই, ঠিক আছে? এবার যখন বোম্বার্ডমেন্ট হচ্ছে, যেখানে নিউক্লিয়ার বোমটা পড়ছে, সেখানে কোথায় পড়লো, আমি আলটিমেটলি 10 কিলোমিটার মধ্যে রয়েছে কিনা সেটা তো বোঝা সম্ভব নয়। আগে থেকে তোমাদেরকে জাস্ট প্রিকশন গুলো বলে রাখছি, এই মেজারমেন্ট গুলো নিয়ে রাখো, ঠিক আছে ভাই? চলো এবার চলে আসি ফেজ 3, 3 নম্বর ফেজ। তুমি ভেবে নিলে যে ফেজ 2 পর্যন্ত, অর্থাৎ 10 মিনিট পর্যন্ত বেঁচে আছো, তাহলেই যে তুমি বেঁচে গেলে, এরকম কিন্তু ব্যাপারটা নয়, তোমাকে বাকি দুটো ফেজও কভার করতে হবে। থার্ড ফেজ হচ্ছে 10 থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা পর্যন্ত। এখানে মেনলি ওই যে তোমাকে দেখালাম যে তোমার হচ্ছে এই যে প্রেসার ওয়েভ, মেনলি এই যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলো আছে, এটা বিভিন্ন আকারে নিচে পড়বে, হয় ডাস্ট আকারে, নয় ধূলিকণা আকারে, নয় বৃষ্টি আকারে। কোনোভাবে যেন এই জিনিসপত্রগুলো তোমার শরীরে না লাগে, তাই তোমাকে ফার্স্টে বেসমেন্ট খুঁজে ফেলতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তুমি মেট্রো স্টেশনের মধ্যে থাকো, সবচেয়ে মাটির নিচে থাকা, অর্থাৎ মেট্রো স্টেশন যেগুলো মাটির নিচে হয়ে থাকে সেখানে থাকা সবচেয়ে বেস্ট, সবচেয়ে সেফেস্ট জায়গা। যেখানে আছো সেটা পুরোপুরি সিল করে দাও, তোমার যে সেলটারটা আছে সেলটারটা সিল করে দাও, অর্থাৎ যেন কোনো হাওয়া বাতাস ঝোঁকারা করতে পারে, সেটাতে বাঁচবে কি করে? আরে ভাই তোমাকে 1 ঘন্টা পর্যন্ত বলেছো, 60 মিনিট তুমি বাঁচতে পারবে না? 60 মিনিট তুমি আরামসে কোনো একটা ঘরকে জানলা দরজা বন্ধ করে আরামসে থাকতে পারবে, সিল করে দাও, ঠিক আছে? এরপর তোমার যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলোকে খুলে দাও, কারণ ওই জামা কাপড়গুলোর মধ্যে এই ডাস্ট বা অ্যাশ বা রেন এই টাইপের জিনিসপত্রগুলো এসে চিটে গেছে, খুলে দাও। খুলে দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে সঙ্গে সঙ্গে স্নান করতে হবে। কন্ডিশন অ্যাপ্লাই, যে এখানে কিন্তু কন্ডিশনার ইউজ করবে না, যতটা পারবে সাবান দিয়ে ভালো করে, মানে নখ, পা, তারপর চুল, তোমার গিয়ে চুল কোনো জায়গায় যাতে না লেগে থাকে সেটাকে সরিয়ে দেবে। কন্ডিশনার লাগাবে না কেন? কারণ কন্ডিশনারটা তোমার এই যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল গুলো আছে এগুলো তোমার শরীরের মধ্যে বসিয়ে দিতে আরো সাহায্য করে, ঠিক আছে? তাই ফেজ 3 পর্যন্ত তোমাকে এই জিনিসপত্রগুলো মেজারমেন্ট করতে হবে, যাতে কোনো রকম ফার্দার মেডিকেল এমার্জেন্সি না আসে। যদি তুমি 10 কিলোমিটার মধ্যে থাকো তাহলে সেই ক্ষেত্রে এইগুলো করলে তুমি প্রাণে বেঁচে যাবে, ঠিক আছে? এবার ফেজ 3 করলে হবে না, ফেজ 4টা তোমাকে পেরোতে হবে। তো ফেজ 4টা কি? ফেজ 4টা হচ্ছে আপ টু 48 ঘন্টা পর্যন্ত। দেখো, যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন হয় সেটা আপ টু 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত তার যে মানে ক্ষমতা, সে ক্ষমতা বেশি থাকে। যেই 7 ঘন্টা পেরিয়ে যায় তার ক্ষমতা 10%-এ নেমে আসে। যেই সেটা 2 দিন পেরিয়ে যায় তার ক্ষমতা 1%-এ নেমে আসে। যে সেটা 2 সপ্তাহ পেরিয়ে যায়, অর্থাৎ 14 দিন পেরিয়ে যায়, সেটা 0.1%-এ নেমে আসে। তাই এই যেদিন ব্লাস্টিং হলো সেদিন থেকে আপ টু 14 দিন পর্যন্ত তোমায় কি করতে হবে, সবসময় প্যাকড ফুড খেতে হবে। কারণ তুমি যা কিছুই মানে খোলা জিনিস খাবে তার মধ্যেই কিন্তু ডাস্ট, অ্যাশ বা রেল লেগে গেছে, তো এগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। সিল করা কোনো বোতল, সিল করা কোনো মানে খাবার, এই জিনিসপত্র তোমায় খেতে হবে। সিল করা তোমার ওয়াটার, ফুড, তারপর তোমাকে পটাশিয়াম আয়োডাইড এই জিনিসটা তোমাকে নিয়ে নিতে হবে মেডিসিন আকারে। যদি নিয়ে নিতে পারো তাহলে সেক্ষেত্রে যদি তুমি বাই চান্স কোনোভাবে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল বলতে ঢুকে যায় সেটাকে এ ডাইলিউট করে দেবে, তোমার শরীর যাতে এফেক্ট না করতে পারে, ঠিক আছে ভাই? তো এই হচ্ছে তোমার তোমার তার মেজারমেন্ট। এবার বক্তব্য হচ্ছে, যখন এরকম টাইপের ঘটনা হবে তখন কি তুমি এই সমস্ত জিনিসপত্র পাবে নাকি? থোড়ি খুঁজে পাবে। তো সেই জন্যই তোমাকে এই জিনিসটা দেখে দিতে বলছি এবং এটাকে চারিদিকে শেয়ার করে দিতে বলছি। এখনো পর্যন্ত তুমি দেখছো ভিডিওটাকে, অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অথেন্টিক সায়েন্টিফিক কথা তোমাদেরকে শেয়ার করছি এবং অথেন্টিক নিউজ পেতেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের কমপ্লিট প্রিপারেশন এই চ্যানেলে হয়ে থাকে, ঠিক আছে ভাই? চলো এবার তোমাকে বলি যে তোমাকে তাহলে এখন এমার্জেন্সি লিস্টে তুমি কি কি রাখবে। প্রথম কথা, নিজের কাছে
তুমি যে মেডিসিনগুলো নিচ্ছ সেই মেডিসিনগুলোকে রাখো, পটাশিয়াম আয়োডাইড নিয়ে রেখে দাও, যাতে কোনোভাবে কোনো রকম কোনো মানে দ্বন্দ্বে না পড়ো। 2 নম্বর কথা, 3 দিনের খাবার অবশ্যই মজুদ রাখো, অবশ্যই তোমার হচ্ছে সিল্ড ফুড, ঠিক আছে, যেগুলো তোমার হচ্ছে প্যাকড করা। 3 নম্বর হচ্ছে ফার্স্ট এড বক্স রাখো, 4 নম্বর হচ্ছে স্যানিটেশন রাখো, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো এখন বর্তমানে রাখো, যাতে কোনো রকম যদি বাই চান্স, দেখো বিপদ তো বলে হয়ে আসে না, যদি বাই চান্স কোনোভাবে দুর্ঘটনা ঘটে যায় তাহলে এই মেজারমেন্টগুলো তুমি নিতে পারো, ঠিক আছে ভাই। চলো এবার আমাদের ভারতের সেক্ষেত্রে একটা যে বড় জিনিস সেটা হচ্ছে বর্তমানে আমাদের কাছে রয়েছে সুদর্শন চক্র, যেটা S-400, যে নিউক্লিয়ার বোমবার্ডমেন্ট যদি হয়েও থাকে সেই নিউক্লিয়ার হেডগুলোকে যা সরিয়ে দেবে, উড়িয়ে দেবে, জাস্ট যেভাবে আগেরবার আমাদের সাহায্য করলো। কিন্তু একটা কথা বাবা জানো তো, যে এটাও তো মেশিন, তো মেশিনের ক্ষেত্রে কিছু তার ধরো 100টা 150টা পাঠাচ্ছে, তার রেসপেক্টে 149টা রক্ষা করলো, আর যদি একটা পড়ে যায় তাহলে তো বিপদ, তাই তো সেই সিরিজে শেষ। তো সেই জন্য এখান থেকে আমাদের বাঁচার জন্য অবশ্যই যেমন সুদর্শন চক্র রয়েছে, কিন্তু প্রিকশনটাও আমাদের কিন্তু নিয়ে রাখতে হবে, ঠিক আছে, যদি বাই চান্স কোনো রকম কিছু হয়। আর লাকিবি স্যার ইনি একজন বিশাল বড় একজন রয়ের এজেন্ট ছিলেন, তিনি বলছেন যে নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। কেন? তার পিছনে কারণটা তোমাকে একটু বলে রাখি। ইনি যেহেতু রয়ের এক্সপার্ট, তার কাছে আমি যে কথা বলছি এটা তো আমি বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেই করছি, তো ওনার কাছে এরকম হাজারো ইন্টারন্যাশনাল গোপন তথ্য রয়েছে যেগুলো উনি কিন্তু বলেন উনি। তো সেই রেসপেক্টে তিনি বলছেন যে এই নিউক্লিয়ার অ্যাক্টিভিটি পাকিস্তান কি করছে তার উপর 5i কিন্তু খুব মানে কড়াভাবে নজর রেখেছে। 5i মানে কি? 5i মানে হচ্ছে এই কয়েকটা দেশের সম্মিলিত তোমার হচ্ছে এদের যে মানে নিরাপত্তা সংস্থা থেকে থাকে, তারা এইগুলোকে দেখছে। অ্যান্টি টেরোরিজম হয়ে কাজ করে হচ্ছে এই 5i। কোন কোন দেশ? USA, কানাডা, UK, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে। এইবার ইন্ডিয়া তাহলে কেন এখনো পর্যন্ত বসে আছে? ইন্ডিয়া কেন এখনই মানে খতম করে দিচ্ছে না? দেখো বাবা, আজ থেকে অনেক বছর আগে 1971 সালে যখন পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশ করে দিয়েছিল, তখন সেখানে কিন্তু ইন্ডিয়া মানে রিপ্রেজেন্টেটিভ আমাদের এপ্রিল মাসে তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী বলেছিলেন আর্মি চিফকে যে আমরা এই অ্যাটাক করব। তখন আর্মি চিফ বলে যে না, আমরা অ্যাটাক করতে পারবো না, আমরা শিওর হারবো। কেন? তার কারণ হচ্ছে কোনো একটা জিনিস করতে গেলে না তার প্রপার রণনীতি থাকা দরকার। ইন্ডিয়া সেই জিনিসটাই করছে, ঠিক আছে। আমরা ওই সমস্ত বাংলাদেশি বা ওই সমস্ত পাকিস্তানিদের মতো এই দুটো দেশ চলে গেল কি হবে, দুটো কান্ট্রি চলে যাবে তো ঠিক আছে, কোনো চাপ নেই, বাকি তো ঠিক আছে। তো এরকম করে আমরা ভাবি না, আমরা সবার কথা ভাবি, ঠিক আছে। তো সেই জন্য আমরা বেসিক্যালি এটা করছি, সেটা হচ্ছে পাকিস্তানের মেইনলি মজুদ রয়েছে $15 বিলিয়ন, যেখানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে মজুদ টাকা সেটা হচ্ছে তোমার ফরেক্স রিজার্ভ $688 বিলিয়ন। তো পাকিস্তানের এই জিনিসটা যুদ্ধ চলাকালীন এই জিনিসটা পুরোতে 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 একটা সময় শেষই হয়ে আসবে। সেই মতো অবস্থাতে আমাদের অ্যাটাকটা করতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি, এই যে অ্যাটাকটা করতে হবে, এই অ্যাটাকটা কিন্তু এইভাবেই আমাদেরকে একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে, ঠিক যেরকম ভাবে আমাদের 1971 সালে হয়েছিল, ঠিক আছে। সেই জিনিসটাই ব্যাপারটা হচ্ছে এখানে। চলো এবার মেন ব্যাপারটা হচ্ছে এটাই। আমি টোটাল দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই সরকারি তথ্যকে মেনলি প্রাধান্য দিন, ভারতের ঐক্য বজায় রাখুন। ঐক্য মানে কি? এখন বর্তমানে কিছুদিন এই জাস্ট কিছুক্ষণ আগে ঘটনা, যে পাকিস্তান কতটা নিকৃষ্ট মানের মনোভাবাপন্ন হলে এই জিনিসটা হতে পারে। একটা গুরুদ্বারাতে অ্যাটাক করে বলছে এটা আপনাদেরই হিন্দু কোনো একটা লোক করেছেন। তো ভারতবর্ষের মধ্যে কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে বুদ্ধিস্ট জানি না, আমরা প্রত্যেকে ভারতবাসী। আমরা একে অপরের সাথে ছিলাম, একে অপরের সাথে আছি, একে অপরের সাথে থাকবো। আমরা কখনো সেকুলারিজমের বিরুদ্ধে যাই না। আমাদের ঐক্য, আমাদের বল, আমরা সেই জন্য আজকে স্বাধীনতা পেয়েছি, এইটা কিন্তু ভুলে যাবেন না। বারবার করে বলছি, ওরা বিভিন্নভাবে বিভিন্ন কথাতে আজকে বিভিন্ন মারফতে আজকে হয়তো কোনো একটা মুসলিম ভাইকে কোনোভাবে আঘাত করে বলতে পারে আজকে হিন্দুরা করেছে এই জিনিসটা, আজকে কোনো হিন্দুর গায়ে করে আঘাত করে বলতে পারে মুসলিমরা করেছে। তো কোনো জায়গাতে এরকম ভাবে কিন্তু
মানে ডিমোটিভেট হবেন না, আমরা কেউ আমাদের এগেনস্টে চলে যাব না, যেটা আজকে বেলুচিস্তানে হয়েছে। ওটা পাকিস্তান বলে সম্ভব, ওটা ইন্ডিয়াতে নয়, ঠিক আছে? তো আমরা ভারতের ঐক্য বজায় রাখবো, কোন রকম ফলস প্রপাগান্ডা ছড়াবেন না। নিউজ সেই সমস্ত জিনিসপত্র শেয়ার করুন যে জিনিসপত্রগুলো অথেন্টিক, কোনো উল্টো পাল্টা নিউজ কিন্তু চারিদিকে ছড়াবেন না, ঠিক আছে? আমাদের আজকের ইকোনমি এতটা স্ট্রং, তার পিছনে কারণটা কি? আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের অর্থ ব্যবস্থা। তাই তোমাদের ভারতীয় হিসাবে, আমাদের ভারতীয় হিসাবে ইনক্লুডিং মি, সবসময় কর্তব্য যতটা পারবো আমাদের অর্থনীতিকে আরো স্ট্রেনথেন করব। এবং সেটা কিভাবে করতে পারবো? সেটা হচ্ছে একটাই, কোন সময় আমরা বসে থাকবো না, আমরা কাজ করব, সেখান থেকে 18% জিএসটি কাটবে, সেটা আমাদের দেশের তহবিলে যাবে এবং সেই দেশ আরো স্ট্রেনথেন হবে, আরো যাতে আশেপাশে যে সমস্ত রাস্কেল কান্ট্রিগুলো রয়েছে, যেমন পাকিস্তান একটা জঙ্গি দেশ, সে আজকে যেভাবে আমাদের সামনে চোখ রাঙানোর সাহসটুকু পাচ্ছে, সেই সাহসটুকু যাতে না পায়। তো এটা আমাদের কর্তব্য, ঠিক আছে? আর কিছু কিছু জিনিস তো আমরা পারি যেটা সরকার পারে না। যেমন কি? যেমন হচ্ছে আজকে বেলুচিস্তান পাকিস্তানের এগেনস্টে গেছে এবং তারা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করছে। তো এটা কিন্তু আলটিমেটলি স্বাধীনতা পাওয়ার পর ভারত সেটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারে যে হ্যাঁ আমরা মানলাম, কিন্তু সেটা কিন্তু ভারত কখনো আগে থেকে বলতে পারে না, এটা আমরা করতে পারি। তাই সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব ছেড়ে টুইটারে আসো, এক্স বা টুইটারে এসে প্রত্যেকে এই সমস্ত যে বেলুচিস্তানের মানে জায়গাগুলো যে পোস্ট হচ্ছে, যে জিনিসপত্রগুলো, সেগুলোতে লাইক করো, আরো শেয়ার করো, যাতে প্রত্যেকে একসঙ্গে মনোবল তাদের মধ্যে জোগাতে পারি এবং পাকিস্তানকে ভেতর থেকে খোগলা করে দিতে পারি, ঠিক আছে? তার কারণ একটাই, পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের প্রতি আমাদের রাগ নেই, আমাদের রাগ হচ্ছে ওই জঙ্গি দেশের জঙ্গি তোষণটা। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই সমস্ত জিনিসপত্রগুলো মেজারমেন্ট করে অবশ্যই সেইভাবে জিনিসপত্র শেয়ার করো। এটা একটা অথেন্টিক চ্যানেল, অথেন্টিক নিউজ তোমরা পাচ্ছ, কিভাবে সায়েন্টিফিক ওয়েতে পারমাণবিক যে বোমা আছে সেখান থেকে তুমি মুক্তি পেতে পারো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমার মনে হয়ে থাকে যে এই জিনিসটা আজকে হতে পারে, তো অতি অবশ্যই এটা নিজের প্রিয়জনের সঙ্গেও শেয়ার করে রেখো, কারণ তারাও কিন্তু আজকে এইভাবেই, এই জায়গাতেই, এই মনোকষ্টতেই, এই ভয়েতেই রয়েছে। আর পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশিরা যারা আমার ভিডিও দেখছো, ভাবছো হয়তো আরে ইন্ডিয়া তো ভয় পেয়ে গেছে, আমরা ভয় পাই না। আমরা সেম লিবার্টি দিয়ে সমস্ত মানুষকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করি, ঠিক আছে? যে কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আমি এখনো বলবো এবং শেষ অবধি বলে যাব, ভারতের প্রধানমন্ত্রীর 56 ইঞ্চি বুকের ছাতি, পাকিস্তানের বাপ আমরা, বাংলাদেশ আমাদের নাতি। ওকে? তো আমরা ইউনাইটেড, আমরা একটা দেশ, আমাদের সকলের উচিত একসঙ্গে, ওই বর্ডারে যারা রয়েছে তারা নয়, আমাদের গোটা জনগণের উচিত একসঙ্গে মিলিয়ে আমাদের দেশকে সাফল্যমণ্ডিত করে তোলা এবং এই যে রাস্কেল কান্ট্রিটা রয়েছে তার কোমর একদম ভেঙে দেওয়া। কারা কারা আমার সঙ্গে সহমত অবশ্যই কমেন্টে জানিও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।